ভাবিস আমাদের বাড়িটা আসলে কি? বাড়ি না নৌকা না ভেলা? আমি তো কখনো কখনো ঘুমের মধ্যে টের পাই বাড়িটা একটু দুলছে। কি বলিস? হ্যাঁ, তখন মনে হয় আমরা কোনো জাহাজে আছি, অনেক দূরে চলে যাচ্ছি, পৃথিবীর অন্য কোনো দেশে, যেখানে কারোর অভাব নেই, কারোর চোখে জল নেই। তোর কি কখনো এরকম মনে হয় না দিদি? রাতে যখন বাড়িটা একটু কাত হয় তখন তোরও কি মনে হয় না আমরা কোথাও চলে যাচ্ছি? তোর স্বপ্ন দেখার অভ্যেসটা কোনোদিন যাবে না রে বিনি। বাড়িটা বাড়ি, বাবা নিজের হাতে বানিয়েছিলেন, মনে আছে? সেই যে বড় বড় বাঁশ কাটতেন, মা দড়ি পাকাতো, আর তুই ছোট্ট মেয়ে হয়ে বাঁশের গুড়ির ওপরে বসে গান গাইতিস। বাবা বলতেন এই বাড়ি ভাসবে কিন্তু ডুববে না কোনোদিন। বাবার কথা আমি আজও বিশ্বাস করি, তুইও কর। বাবার কথা বললেই তোর চোখ ভিজে যায় দিদি, আমি দেখতে পাই। তুই লুকাস আমি জানি, বাবা চলে গেছে, কিন্তু এই বাড়িটা তো আছে, এই নদীটা আছে, তুই আছিস। আমি আর কি চাই বল? শুধু মাঝে মাঝে মনে হয় গ্রামের লোকরা আমাদের একটু অন্য চোখে দেখে, যেন আমরা এখানকার নই। অন্যের মুখের কথা মাথা ঘামাস না। যাদের নিজের কাজ নেই তারাই অন্যের কথা বলে বেড়ায়। আমরা আমাদের মতো আছি, কারোর তো কোনো ক্ষতি করিনি। নিজের হাতে মাছ ধরি, শাক তুলি, জাল বুনি, এটুকুই আমাদের পৃথিবী, এটুকুই যথেষ্ট। ওসব কথায় কান দিস না, বুঝলি? শুনলাম দিদি, তবু মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা ছাড়, আজ দুপুরে কি রাঁধবি বল? কাল যে মাছটা ধরলাম সেটা নিয়ে ঝোল করব, আর কচুর শাক আছে পাড়ের ধারে, তুলে আনবি একটু পরে। যা। দিদি, ওই দেখ মেঘগুলো কেমন কালো হয়ে আসছে, যেন কেউ আকাশে কালি ঢেলে দিয়েছে। এবার বর্ষা খুব বড় হবে মনে হয়, গত বছরের চেয়েও বেশি। নদীর জল কালকে থেকেই বাড়ছে, খেয়াল করেছিস? পাড়ের কাদায় যে দাগটা ছিল সেটা ডুবে গেছে ভোর থেকেই। আমার একটু ভয় করছে রে দিদি। ভয় পেলে চলবে না বিনি, দড়িগুলো শক্ত করে বাঁধ। ওই কোণের গিঁটটা আলগা হয়ে গেছে, দেখছিস না? বাবা শিখিয়েছিলেন, একটা গিঁট ঢিলা মানে পুরো বাড়ির বিপদ। আয়, আমি ধরি, তুই টান দে, জোরে টান দিবি। দিদি, তুই এত শক্ত কেন? তোর কি ভয় লাগে না কখনো? এই বাড়ি, এই নদী, এই ঝড় সব একা একা সামলাস। আমি তোকে কখনো কাঁদতে দেখিনি, মাও তো এত শক্ত ছিল না। তুই কোথা থেকে পাস রে এত জোর? আমি তো ভয় পেলে পায়ের তলার মাটি সরে যায়। আর আমাদের চারপাশে জলের তো অভাব নেই, তার চেয়ে হাত চালা কাজ কর। মেঘ দেখে ভয় পেলে বর্ষায় টিকে থাকা যায় না। আর শোন, ভেতরে যত কাপড় আর চাল আছে সরব উপরের তাকে তুলে রাখ। গত বছর মেঝেতে রাখা চালের বস্তা ভিজে সব নষ্ট হয়ে গিয়েছিল, ভুলে গেছিস? সেবার 3 দিন আমরা শুধু শুকনো মুড়ি খেয়ে কাটিয়েছিলাম। এবার যেন ওটা না হয়। হ্যাঁ দিদি, করছি, মনে আছে। সেবার তুই আমাকে নিজের ভাগের মুড়িটাও দিয়ে দিয়েছিলি, আমি তো খেয়েও ফেলেছিলাম। পরে বুঝেছিলাম তুই না খেয়ে আছিস। সেদিন থেকে আমার এত রাগ হয় নিজের ওপর। তবে একটা কথা বলি, আজ সন্ধ্যায় পার্বতী বৌদিকে একবার ডাকবো। ডাক, তবে খালি হাতে যাস না। ওই শুকনো মাছগুলো থেকে কয়েকটা নিয়ে যা বৌদির জন্য। মানুষের কাছ থেকে নিতে হলে দিতেও শিখতে হয়। বিনিমা, এই নে, সকাল থেকে মেঘ দেখে মনটা কেমন অস্থির লাগছিল। ভাবলাম তোদের কাছে একটু আসি। খিচুড়ি বানিয়ে এনেছি, গরম গরম খা। কাল বাজারে গিয়ে শুনলাম চারিদিকে বন্যার সতর্কতা দিচ্ছে, উজানে নাকি খুব বৃষ্টি হচ্ছে। তোদের এই ভাসমান বাড়ির কথা ভেবে রাতে ঘুমোতে পারিনি রে মা। বৌদি, তুমি না এলে আমাদেরকে কে দেখবে বলো? পুরো গ্রামে তুমি একাই আমাদের খোঁজ রাখো, বাকিরা তো দূর থেকে তাকিয়ে থাকে, কেউ কাছে আসে না, কথাও বলে না। শুধু তুমি আর দুলাল মাস্টার মশাই, এই দুজন ছাড়া আমাদের আর কে আছে? তোর দিদি কিচ্ছু খায় না, সব তোকে খাওয়ায়। আমি দেখি বুঝি, ও নিজের শরীরটা একদম খেয়াল করে না। যাক সে কথা, একটা জরুরি কথা আছে বিনি, মন দিয়ে শোন। এসব কাউকে বলিস না মা। কি কথা? গ্রামের মানুষ খারাপ নয় বুঝলি, তবে শ্যামল মণ্ডলের প্রভাব বেশি। সে যা বলে গ্রামের অনেকে তাই শোনে। কাল তাকে দেখলাম তোদের এই পাড়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাথে ওই মাপঝোঁক করার লোকটাও ছিল, ওই যে সদরের দিক থেকে আসে, হাতে ফিতে নিয়ে ঘোরে। কেন? আমার মনে হয় এই জায়গাটা চায় বিনি। তোদের দিদিকে বল সাবধানে থাকতে। শ্যামল মণ্ডল চাইলে পুরো গ্রামকে নিজের পকেটে রাখতে পারে, এটা ভুলে যাস না। দিদিকে বললে তো দিদি বলবে আমরা কারোর ক্ষতি করিনি, তাই ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু বৌদি, আমি জানি ভয় পাওয়ার আছে। যার টাকা আছে তার জোর আছে, আমাদের কি আছে? একটা ভাসমান বাড়ি আর দুটো খালি হাত। বৌদি তুমি বলো, শ্যামল মণ্ডল কি সত্যি আমাদের উচ্ছেদ করতে পারবে?
পারবে কিনা জানি না মা, তবে চেষ্টা সে করছে তা বুঝতে পারছি। তুই দিদিকে বল দুলাল মাস্টারমশাইয়ের সাথে একবার দেখা করতে। উনি বুদ্ধিমান মানুষ, কিছু একটা উপায় বের করবেন। আর হ্যাঁ, ওই দড়িটা নিয়ে যা, আমি এনেছি। মোটা দড়ি, বেশ শক্ত, বর্ষায় খুব কাজে লাগবে। মাস্টার মশাই, আপনি তো গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আপনাকে একটা কথা বলি, নদীর পাড়ের ওই জায়গাটা দেখেছেন যেখানে দুই বোন ওদের বাঁশের ঘর বানিয়ে বসে আছে? ওখানে আমি একটা মাছের ঘেরি করতে চাই। জায়গাটা দারুণ, নদীর মোড়ে পড়েছে, জল ঢোকার পথ আছে, লাখ লাখ টাকা আসবে বছরে। শ্যামল, ওই দুই মেয়ে ওখানে থাকে তাদের বাবার আমল থেকে। সুধীর দাস, মনে আছে তোমার? সে নিজের হাতে ওই ঘর বানিয়েছিল। ওদের তুমি কোথায় পাঠাবে? রাস্তায়? একটু মানবিক হও শ্যামল। মাস্টার মশাই, আপনি বড্ড সেকেলে কথা বলেন। এটা ব্যবসা, এখানে আবেগ চলে না। আর ওই জায়গা তো সরকারি, তাই না? ওরা তো দখল করে বসে আছে। আমি তো জোর করছি না, আইনের কথা বলছি। সরকারি জমিতে কেউ ঘর বানাতে পারে না, এটা তো আপনি পড়ান স্কুলে। আমি কি ভুল বলছি? সব জায়গায় নিয়মের কথা বলো না শ্যামল। তোমার বাড়ির পেছনে যে পুকুরটা আছে সেটাও তো সরকারের ছিল এক সময়, ভুলে গেছো? তোমার বাবা সেটা দখল করে পুকুর কেটেছে। কোনো কাগজ ছিল না, তখন কেউ কিছু বলেনি, কারণ তোমার বাবার জোর ছিল। অন্যায় করো না। মাস্টার মশাই, আপনি আমার বাবাকে টানবেন না। হ্যাঁ, সেটা অন্য সময়ের কথা, আমি বর্তমানের কথা বলছি। অন্যায় কোনো সময়ের না শ্যামল, অন্যায় সব সময় অন্যায়। পার্বতী, তুমি তো ওই দুই বোনের বাড়ি যাতায়াত করো, তুমি বলো সরকারি জমিতে ঘর বানানো কি ঠিক? কাল ব্লক অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসেছি, এই জায়গাটা নদীর ধারের সরকারি খাস জমি। ওরা কোনো কাগজপত্র দেখাতে পারবে না। শ্যামল দাদা, তুমি এত বড় জমিদার, তোমার আরো কত জায়গা আছে। ওই দুটো মেয়ের ছোট্ট এক টুকরো জায়গায় তোমার এত নজর কেন? ওদের বাবা এই গ্রামে 30 বছর ছিলেন, তখন কেউ কিছু বলেনি। এখন সুধীর দাস নেই, দুটো মেয়ে রয়ে গেছে, তাই তোমরা সাহস পাচ্ছ। এটা কি ঠিক? পার্বতী, তুমি আবেগ দিয়ে ভাবো, আমি বাস্তব দিয়ে ভাবি। কাগজে যার নাম আছে জমিদার, এটা আমার কথা নয়, এটা আইনের কথা। তুমি ওই দুই বোনকে বলো ভালোই ভালোই চলে যাক, নইলে আমি থানায় যাব, তখন আর কেউ কিছু করতে পারবে না। কিন্তু হ্যাঁ, আমি ওদের ক্ষতি করতে চাই না, কিন্তু আমার অধিকার আমি ছাড়বো না। তোমার অধিকার? ওই জায়গা তো তোমারও না শ্যামল দাদা, সরকারের জমি তো সবার। তুমি মাছের ঘড়ি করাতে যাও, সেটাও তো দখল। তফাৎটা কোথায়? তফাৎ শুধু এটাই যে তোমার টাকা আছে, ওদের নেই। পার্বতী, তুমি আমাকে শেখাবে না। হ্যাঁ, আমি জানি কি করতে হবে। জানো তো করো, কিন্তু পরে যখন ফল আসবে তখন কাঁদিও না। মাস্টার মশাই, গ্রামে কি হচ্ছে আমি বুঝতে পারছি। চায়ের দোকানে, হাটে ঘাটে সবাই আমাদের নিয়ে কথা বলছে। কেউ বলে আমরা দখলদার, কেউ বলে আমাদের তাড়ানো উচিত। আমরা কি সত্যি অন্যায় করেছি মাস্টার মশাই? গৌরী, তোমার বাবা সুধীর ছিল আমার ছাত্র। সে কখনো মিথ্যে বলতো না, কোনো অন্যায় করতো না। আমার মনে আছে, সেই জায়গায় ঘর বানানোর আগে গ্রাম পঞ্চায়েতে গিয়েছিল, অনুমতি নিয়েছিল। কোনো একটা কাগজ ছিল, কিন্তু সেটা এখনো কোথায় আছে আমি জানি না। তুমি ভয় পেও না গৌরী, আমি খুঁজবো সেই কাগজ। মাস্টার মশাই, কাগজ থাকুক বা না থাকুক, আমরা কোনো অন্যায় করিনি এটা আমি জানি। কিন্তু গ্রামের মানুষ যখন আমাদের দিকে ঘৃণার চোখে তাকায়, তখন বুকটা ভেঙে যায়। বিনি ছোট, ও সহ্য করতে পারে না। কাল সারা রাত ও কেঁদেছে। আমি কি করব বলুন তো মাস্টার মশাই? তুমি শুধু বিনিকে সামলাও, ওকে ভেঙে পড়তে দিও না। চেষ্টা করছি মাস্টার মশাই, কতদিন চেষ্টা করব জানি না, কিন্তু ছাড়বো না। গৌরী, তোমাকে সোজা কথা বলি, এই গ্রামে সবাই জানে তোমরা সরকারি জমিতে বসে আছো। তোমার বাবা একটা ভাসমান ঘর বানিয়ে নদীর পাড়ে বসে গেছে কারো অনুমতি ছাড়া। এটা দখল, এটা অপরাধ। তুমি যত শান্ত মুখ করে থাকো, সত্যি বদলাবে না। তাই নাকি? তোমার কাছে কোনো কাগজপত্র আছে? দেখাও দেখি। না থাকলে চুপচাপ জায়গা ছাড়ো। গ্রামের মানুষের উপর বোঝা হয়ে থেকো না। আমি পরিষ্কার কথা বলছি, গুড়িয়ে বলার অভ্যেস আমার নেই। শ্যামল বাবু, আমি বোঝা হয়ে কারোর ঘরে থাকি না, নিজের হাতে খাটি খাই, কারোর কাছে হাত পাতিনি কোনোদিন।
এত দেমাগ তোমাদের, হ্যাঁ? আমার বাবা এই গ্রামে 30 বছর কাটিয়েছেন, গ্রামের মানুষের জন্য নৌকা বানিয়ে দিয়েছেন, বন্যায় মানুষকে বাঁচিয়েছেন। আপনার বাড়ির সেই পুরনো নৌকাটা, সেটাও আমার বাবার হাতে বানানো, জানেন তো? আজ সেই মানুষের মেয়েদের আপনি দখলদার বলছেন, এটা কি ন্যায্য? আমার বাবা বেঁচে থাকলে আপনি এই কথা বলতে পারতেন। তোমার বাবা বেঁচে নেই গৌরী, আবেগ দিয়ে জমির মালিকানা হয় না। কাগজ দেখাও, নইলে বেরিয়ে যাও। গ্রামের বৈঠকে সবাই সাক্ষী। আমি তোমাকে সময় দিচ্ছি 7 দিন। 7 দিনের মধ্যে যদি কোনো প্রমাণ দেখাতে না পারো, তাহলে আমি আইনি ব্যবস্থা নেব। এটা হুমকি না, এটা সত্যি কথা। আমি কোনো হুমকিতে ভয় পাই না শ্যামল বাবু। আপনি আইনের কথা বলছেন তো? আইন তো দুজনের জন্যই। আমার বাবা সৎ মানুষ ছিলেন, আমি তার মেয়ে। সত্য আমাদের দিকে আছে, আপনি যা খুশি করুন। দেখা যাবে গৌরী, 7 দিন মনে রেখো। 7 দিন না, 70 দিন আমি এখান থেকে যাব না। দিদি, করে জল ঢুকছে, দেখ। ওই কোণের দড়িটা ছিঁড়ে গেছে, বাড়িটা কাঁপছে দিদি। আমার খুব ভয় করছে। আজকের বৈঠকের পর থেকে মনটা এত খারাপ, তার উপর এই ঝড়, মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে আজ রাতে। একটু শান্ত হবন। আমাদের বাড়ি, আমাদের সব কিছু ভেসে যাবে। দিদি, আমরা কোথায় যাব যদি সত্যি বাড়িটা ভেসে যায়? আমাদের তো আর কিচ্ছু নেই বাড়ি ছাড়া। চুপ কর বিনি, ভয় পেলে হাত পা অচল হয়ে যায়। ওঠ, আমাকে সাহায্য কর। ওই বাঁশটা ধর, ওদিকের খুঁটিতে বাঁধতে হবে। আর কাঁদিস না, কান্না দিয়ে ঝড় থামে না। আমি আছি তো, ভয় কিসের? দিদি, তুই কি সত্যি বিশ্বাস করিস আমরা এখানে থাকতে পারবো? শ্যামল মণ্ডল গ্রামের মানুষ, এই বন্যার সবকিছু আমাদের বিরুদ্ধে। কিচ্ছু হবে না। কখনো কখনো মনে হয় বাবা ভুল করেছিলেন এই ভাসমান বাড়ি বানিয়ে। পাকা মাটিতে ঘর হলে অন্তত পায়ের নিচের জমিটা শক্ত থাকতো। আমাদের এই টলমলে জীবনটার কতদিন চলবে দিদি? বাবা ভুল করেননি। বাবা জানতেন জল আমাদের শত্রু না, জল আমাদের বন্ধু। জলের সাথে লড়াই করে বাঁচা যায় না, জলের সাথে ভেসে থাকতে শিখতে হয়। এই বাড়ি তাই ভাসমান। ধর এই দড়িটা, শক্ত করে ধর, ছাড়িস না। ধরছি দিদি। তুই যদি না থাকতিস আমি কি করতাম জানি না, সত্যি বলছি। আমি আছি, যতদিন আছি তোকে কিচ্ছু হতে দেব না। গৌরী, বিনি, শোন শোন, শ্যামলের ছেলে বাবলু নদীতে পড়ে গেছে রে, নৌকা উল্টে গেছে। কি বলছো, কি করে? স্রোতের এত জোর, কেউ জলে নামতে পারছে না। বাবলুকে দেখা যাচ্ছে ওই ডান দিকে একটা গাছের গুঁড়ি ধরে আছে, কিন্তু কতক্ষণ ধরে থাকবে? হাত পিছলে গেলে ওকে কেউ বাঁচা। গ্রামের পুরুষরা পাড়ে দাঁড়িয়ে আছে, কেউ জলে নামছে না। স্রোত দেখে সবাই ভয় পাচ্ছে। বিনি, শুনেছিস? চল, আমাদের যেতে হবে। দিদি, এই ঝড়ে, এই স্রোতে তুই পাগল হয়েছিস? একটা বাচ্চা নদীতে, ও মরে যাবে। চল, সময় নেই। ওই বাঁশের ভেলাটা খোল দড়িনের সাথে। আমি আগে যাচ্ছি জলে, তুই ভেলা নিয়ে পেছন পেছন আয়। বৌদি, তুমি পাড়ে থাকো। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। যদি আমরা ফিরে না আসি তাহলে দুলাল মাস্টারমশাইকে বলবে আমাদের বাবার কাগজপত্র ওনার কাছেই আছে, ওই টিনের বাক্সে। এসব কি বলছিস গৌরী? তোরা ফিরে আসবি, অবশ্যই ফিরবি। যা, তিনি তোদের রক্ষা করুক। সাবধানে মা, সাবধানে। ওই গাছের গুড়িটার দিকে যা, বাবলু ওখানে আছে। দিদি, আমিও আসছি, তুই একা যাবি না। আয়, কিন্তু ভেলা ছাড়িস না। ভেলা ধরে থাকবি, আমি সাঁতরে যাচ্ছি। বাবলু, ও বেঁচে আছে? ও ঠিক আছে। হাই হাই গৌরী, তোমরা এই ঝড়ে, এই স্রোতে আমার ছেলেকে বাঁচালে। আমি কি বলবো, আমি তো তোমাদের সাথে কেমন ব্যবহার করলাম। আর আমি কি মানুষ আছি? কিচ্ছু বলতে হবে না শ্যামল বাবু, ছেলেকে নিয়ে যান। ওর শরীর ঠান্ডা হয়ে গেছে। তাড়াতাড়ি গরম কাপড় দিন, একটু গরম দুধ খাওয়ান। ও খুব ভয় পেয়েছে, কিন্তু সুস্থ আছে। গৌরী, তুমি নিজের জীবন বাজি রেখে আমার ছেলেকে বাঁচালে। আমি যে তোমার সাথে কেমন ব্যবহার করেছি, গ্রামে যা ছড়িয়েছি, আমি লজ্জিত। ক্ষমা করো আমাকে, আমি অন্ধ ছিলাম, লোভে অন্ধ। শ্যামল কাকা, ছেলেকে নিয়ে যান, ও কাঁপছে, পরে কথা হবে। গৌরী, আমি তোমাদের বাবার সেই কাগজ খুঁজে পেয়েছি। তোমার বাবা সুধীর দাস গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েছিলেন নদীর পাড়ে ঘর বানানোর জন্য। সেই সময়ের প্রধানের সই আছে, শিল আছে। তোমরা কোনো দখলদার নও গৌরী। মাস্টার মশাই,
আপনি জানেন না আপনি আমাকে আজ কি দিলেন। এটা শুধু একটা কাগজ না, এটা আমার বাবার সম্মান। আমি জানতাম বাবা কোনোদিন অন্যায় করেননি, কিন্তু প্রমাণ ছাড়া কে বিশ্বাস করে? তোমার বাবা গর্ব করত তোমাকে নিয়ে গৌরী, আজ সত্যি দেখলাম তুমি তোমার বাবার মেয়ে। এই কাগজটা নাও, এটা তোমার অধিকারের প্রমাণ, আর শ্যামলকে আমি নিজে দেখাবো। মাস্টার মশাই, আজ যদি বাবা থাকতেন উনি কি বলতেন জানেন? উনি বলতেন, দেখলি গৌরী, সত্যি কখনো হারে না। গৌরী, আমি এসেছি। জানি না তুমি আমার মুখ দেখতে চাও কিনা। দুলাল মাস্টার মশাই কাগজটা দেখালেন, তোমার বাবার অনুমতিপত্র। দেখেছেন তাহলে? আমি তোমার কাছে কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। আমাকে ক্ষমা করো গৌরী। আমি জানি ক্ষমা চাওয়ার যোগ্য নই, কিন্তু আমি চেষ্টা করছি একটু ভালো মানুষ হতে। বাবলু তোমাকে ভোলেনি, আমিও ভুলবো না। শ্যামলবাবু, ক্ষমা করা কঠিন না, ভুলে যাওয়া কঠিন, কিন্তু আমি চেষ্টা করব। সবার বাবা কাগজ রেখে যায়নি, সবার পাশে দুলাল মাস্টার মশাই নেই। আপনার শক্তি আছে, সেটা মানুষের ভালোর জন্য ব্যবহার করুন, তাহলেই আপনার এই ক্ষমা চাওয়া সার্থক হবে। গৌরী, তুমি আমাকে শুধু ক্ষমা করোনি, তুমি আমাকে শিখিয়েছো। আমি কথা দিচ্ছি, এই গ্রামে আর কারোর সাথে এমন হবে না। আমি বদলাবো। কথা দেওয়া সহজ শ্যামলবাবু, রাখাটা কঠিন। দেখা যাক। বিনি, আজ তোদের এই ছোট ভাসমান বাড়ির সামনে পুরো গ্রাম এসেছে। জানিস, আমি 50 বছর ধরে এই গ্রামে পড়াচ্ছি। কত ছেলে মেয়ে পড়েছে আমার কাছে, কত প্রজন্ম দেখেছি, কিন্তু আজকের মতো দিন আমি কমই দেখেছি। মাস্টার মশাই, আমি ছোটবেলায় ভাবতাম আমাদের বাড়ি সবার চেয়ে আলাদা, তাই সবাই আলাদা করে রাখে আমাদের। কিন্তু আজ বুঝছি আলাদা হওয়া দোষ না। আজ কি মনে হচ্ছে বল? আজ আমার মনে হচ্ছে আমরা সত্যি একা নই, পুরো গ্রাম আমাদের পরিবার। আর মাস্টার মশাই, একটা কথা বলি, আমি আর কখনো ভয় পাবো না। দিদি বলেছে ভয়কে জয় করতে হয়, আমি করব। ঠিক বলেছিস বিনি। আর শোন, তোদের বাড়ি ভাসমান ঠিকই, কিন্তু কোনো ঝড়, কোনো বন্যা, কোনো লোভ কিছুই সেই শেকড় উপড়ে ফেলতে পারবে না। আজ থেকে এই ভাসমান বাড়ি শুধু দুই বোনের বাড়ি না, এটা পুরো গ্রামের বাড়ি। সবার জায়গা আছে এখানে, সবার। মাস্টার মশাই, দিদিকে একটু ডাকি। ও ওই কোণে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে মনে হয়, বাবার কথা ভাবছে। ডাকার দরকার নেই বিনি, ওকে থাকতে দে। মাস্টার মশাই, আজ আমার চোখে জল আসছে। এই দুটো মেয়ে আমার নিজের মেয়ের মতো, ওদের হাসি দেখলে আমার বুকটা ভরে যায়। গৌরী, বিনি, তোরা আমার গর্ব মা। আমিও কিছু বলতে চাই। আমি এই গ্রামে অনেক ভুল করেছি, শুধু এই দুই বোনের সাথে না, আরো অনেকের সাথে। আজ থেকে আমি বদলাতে চাই। গৌরী আমাকে বলেছিল শক্তি মানুষের ভালোর জন্য ব্যবহার করুন, আমি সেটাই করব। এই গ্রামের জন্য, এই মানুষগুলোর জন্য। শ্যামল কাকা, কথায় না কাজে দেখাবেন। দেখাবো বিনি, কথা দিলাম।